বাংলাদেশের সরকারি চাকরিতে বিশেষ করে আমলাতন্ত্রের শাস্তির এক অদ্ভুত এবং অবিশ্বাস্য নিয়ম আছে। এখানে যদি কোনো কর্মকর্তা সরকারের সুনজরে না থাকেন কিংবা বড় কোনো অনিয়মের সাথে জড়িয়ে পড়েন, তবে তাকে বরখাস্ত করা হয় না। তাকে দেওয়া হয় এক আভিজাত্যপূর্ণ শাস্তি, যার পোশাকি নাম ওএসডি বা অফিসার অন স্পেশাল ডিউটি। আচ্ছা, কোনো কর্পোরেট বা বেসরকারি চাকরিতে বসের সাথে দ্বিমত হলে বা পারফরমেন্স খারাপ হলে কি হয়? চাকরি চলে যায়, তাই তো? কিন্তু সরকারি চাকরির এই খানদানি শাস্তির কথা আপনি নিশ্চয়ই আগেও শুনেছেন। আপনি কি জানেন এই ওএসডি এর কারণে প্রতি বছর আপনার ট্যাক্সের কত টাকা অপচয় করে সরকার? পরিমাণটা এত যে বাংলাদেশের কয়েক লাখ দরিদ্র পরিবারকে অনায়াসে দরিদ্রমুক্ত করা সম্ভব। এটির গভীরতা এত ভয়াবহ, আপনি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। ওএসডি এর সহজ বাংলা অর্থ হলো আপনার কোনো অফিস থাকবে না, কোনো ফাইল থাকবে না, কোনো কাজ থাকবে না। আপনি প্রতিদিন সকালে এসে কেবল একটি খাতায় সই করবেন, অথবা অনেক সময় তাও করতে হবে না। অথচ মাস শেষে আপনার ব্যাংক অ্যাকাউন্টে মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস সব ঠিকঠাক পৌঁছে যাবে। এমনকি বড় কর্মকর্তাদের ক্ষেত্রে বিলাসবহুল সরকারি গাড়ি এবং চালকের সুবিধাও বহাল থাকে। আজ আমরা জানবো বাংলাদেশের সিভিল সার্ভিসের এই ওএসডি সংস্কৃতির ভিতরের গল্প। কিভাবে আপনার আমার ট্যাক্সের কোটি কোটি টাকা বছরের পর বছর সেভ বসিয়ে রেখে কিছু মানুষকে খাওয়ানোর পিছনে নষ্ট করা হচ্ছে। ওএসডি বা অফিসার অন স্পেশাল ডিউটি পদটি কিন্তু অন্যায্য কোনো উদ্দেশ্যে তৈরি করা হয়নি। ব্রিটিশ আমলে বা পাকিস্তান আমলেও এই পদের একটি সুনির্দিষ্ট এবং সম্মানজনক কাজ ছিল। যখন কোনো অতি গুরুত্বপূর্ণ বা বিশেষ জরুরি রাষ্ট্রীয় কাজের জন্য একজন দক্ষ কর্মকর্তাকে সামরিকভাবে কোনো নির্দিষ্ট মন্ত্রণালয় থেকে সরিয়ে এনে কোনো বিশেষ দায়িত্ব বা প্রজেক্টে দেওয়া হতো, তখন তাকে ওএসডি করা হতো। যেমন কোনো জরুরি নীতি নির্ধারণ করা, বড় কোনো প্রাকৃতিক দুর্যোগের সমাধান করা বা বিশেষ কোনো তদন্তের রিপোর্ট তৈরি করা। কিন্তু স্বাধীন বাংলাদেশে এই পদের সংজ্ঞা সম্পূর্ণ বদলে গেছে। প্রশাসনিক পরিমণ্ডলে এখন ঠাট্টা করে ওএসডির পূর্ণরূপ বলা হয় অফিসার ইন সার্চ অফ ডেস্ক, অর্থাৎ ডেস্কের সন্ধানে থাকা কর্মকর্তা, মানে যার কোনো ডেস্ক নাই, কোনো টেবিল নাই। আইনি সংস্কার এবং প্রশাসনের আধুনিকায়নের কথা বলা হলেও ওএসডি এখন আর কোনো বিশেষ কাজের পদ নয়। এটি এখন হয়ে দাঁড়িয়েছে আমলাদের ডাম্পিং স্টেশন বা নির্বাসন কেন্দ্র। এটি এখন মহামারী রূপ ধারণ করেছে বাংলাদেশে। আমরা কি কেবল মুখের কথা এটাকে মহামারী বলছি? না, চলুন দেখি দেশের প্রধান সারির গণমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর একটি সাম্প্রতিক অনুসন্ধানী রিপোর্ট কি বলছে। বাংলাদেশের ইতিহাসে ওএসডি কর্মকর্তার সংখ্যা এখন অতীতের সকল রেকর্ড ভেঙেছে। বর্তমানে প্রশাসনে 517 জন কর্মকর্তা ওএসডি হয়ে বসে আছেন, যাদের মধ্যে 13 জন হলেন সিনিয়র সচিব ও সচিব স্তরের শীর্ষ আমলা। প্রশাসনের ইতিহাসে এত বিপুল সংখ্যক সচিবকে এর আগে কখনো একসাথে ওএসডি করে বসিয়ে রাখা হয়নি। বিশেষ করে 2024 সালের 5 আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর রাজনৈতিক ট্যাগ দিয়ে আমলাতন্ত্রকে শুদ্ধিকরণের নামে ঢালাওভাবে কর্মকর্তাদের ওএসডি করা শুরু হয়। শুধুমাত্র প্রশাসনিক কারণ দেখিয়ে তড়িঘড়ি করে 121 জন ক্যাডার কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। একজন সরকারি কর্মকর্তাকে মূলত 3টি কারণে ওএসডি করা হয়। প্রথমত, রাজনৈতিক প্রতিহিংসা বা তোষণ। এটি ওএসডি করার সবচেয়ে বড় কারণ। বাংলাদেশে যখনই ক্ষমতার রদবদল ঘটে, তখনই আগের সরকারের অনুগত বা সন্দেহভাজন কর্মকর্তাদের বড় বড় পদ থেকে সরিয়ে ওএসডি করে রাখা হয়। তাদের জায়গায় বসানো হয় নতুন সরকারের অনুগত কর্মকর্তাদের। দ্বিতীয়ত, পদের চেয়ে কর্মকর্তার সংখ্যা বেশি। একে বলা হয় সুপার নিউমারারি, অর্থাৎ পোস্টিং বা পদ না থাকার শর্ত পদোন্নতি দেওয়া হয়। রাজনৈতিক খাতিরে যখন অতিরিক্ত কর্মকর্তাদের প্রমোশন দেওয়া হয়, কিন্তু সেই তুলনায় সচিবালয়ে চেয়ার বা টেবিল খালি থাকে না, তখন তাদের ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে রাখা হয়। তৃতীয়ত, শাস্তিমূলক ব্যবস্থা বা নিষ্ক্রিয়করণ। কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি বা অসদাচরণের অভিযোগ উঠলে অনেক সময় সুষ্ঠু তদন্তের স্বার্থে বা পরিস্থিতি শান্ত করতে তাকে সাময়িকভাবে ওএসডি করা হয়। কিন্তু পরিহাসের বিষয় হলো এই তদন্ত বছরের পর বছর চলে, আর ওই কর্মকর্তা আজীবন ওএসডি হিসেবে পার পেয়ে যান। সংক্ষেপে বলতে গেলে রাজনৈতিক আনুগত্যের খেলায় যারা হেরে যান, তাদের রাষ্ট্রীয় টাকায় বসিয়ে রেখে নিষ্ক্রিয় করে রাখার নামই ওএসডি। ওএসডি করা একজন কর্মকর্তার মাসিক সুবিধা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তার মাসিক মূল বেতন 50,000 থেকে 78,000 টাকা পর্যন্ত হয়। এটি গ্রেড ভেদে কম বেশি হয়। এর সাথে পায় বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বাবদ প্রায় 25 থেকে 35,000 টাকা।
শুধু তাই নয়, তাকে দেওয়া হয় গাড়ি এবং তেলের খরচ, যেটা অনেক সময় 50,000 টাকারও উপরে। এর বাইরে তো রয়েছে উৎসব ও বৈশাখী বোনাস। মানে হলো একজন ওএসডি কর্মকর্তার পিছনে রাষ্ট্রের প্রতি মাসে খরচ প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা। বাংলাদেশে সবসময় ওএসডি কর্মকর্তার সংখ্যা থাকে এবং গড়ে সেটা 300 থেকে 500 জন। যদি আমরা গড়ে একজন কর্মকর্তার বেতন ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ প্রতি মাসে 1 লাখ টাকাও ধরি, তবে 500 জন ওএসডি কর্মকর্তার পিছনে রাষ্ট্রের সরাসরি খরচ হয় প্রতি মাসে 5 কোটি টাকা, বছরে যা দাঁড়ায় 60 কোটি টাকা। আর এই কর্মকর্তারা যদি 5 বছর বা 10 বছর ওএসডি থাকেন, তবে শত শত কোটি টাকা স্রেফ হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। মনে রাখবেন, এই টাকা কিন্তু কোনো আকাশ থেকে পড়া টাকা নয়। এটি আমার আপনার কেনা বর্জ্য তেল, সাবান, মোবাইল রিচার্জ কিংবা পোশাকের উপর দেওয়া ভ্যাট এবং ট্যাক্সের টাকা। দেশের সাধারণ মানুষ যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস তুলছে, তখন সরকার এক শ্রেণীর কর্মকর্তাদের কাজ না করিয়ে কোটি কোটি টাকা বেতন দেওয়া কেবল অর্থনৈতিক অপচয় নয়, এটি চরম বৈষম্য। ওএসডি সংস্কৃতির সবচেয়ে বড় শিকার কিন্তু দেশের সামগ্রিক সুশাসন। এর ফলে সিভিল সার্ভিসের 3টি বড় ক্ষতি হয়। প্রথমটি মেধার অপচয়। অনেক সৎ, দক্ষ এবং উচ্চশিক্ষিত কর্মকর্তাকে শুধু রাজনৈতিক মতাদর্শের মিল না থাকার কারণে ওএসডি করে রাখা হয়। দেশের জন্য যেখানে তাদের মেধা কাজে লাগানোর কথা ছিল, সেখানে তারা লাইব্রেরিতে বসে সময় কাটান কিংবা অলস জীবন পার করেন। 2 নম্বর ক্ষতিটা হলো তোষামোদের সংস্কৃতি তৈরি করে। সিভিল সার্ভিসের কর্মকর্তারা যখন দেখেন যে নিরপেক্ষভাবে কাজ করলে যে কোনো সময় ওএসডি নামক শাস্তির মুখোমুখি হতে হবে, তখন তারা বাধ্য হয়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের চাটুকারিতা শুরু করেন। ফলে পেশাদার আমলাতন্ত্রের বদলে গড়ে ওঠে দলীয় ক্যাডার বাহিনী। আর 3 নম্বর ক্ষতিটি হলো প্রীতিকর পরিবেশ তৈরি হয়। ওএসডি মূলত একটি নীরব মনস্তান্ত্রিক নির্যাতন। একজন যোগ্য কর্মকর্তার আত্মমর্যাদা ধূলিসাৎ করে দেওয়ার জন্য তাকে কোনো কাজ না করিয়ে বসিয়ে রাখার চেয়ে বড় শাস্তি আর হতে পারে না। অনেকে ভাবছেন ওএসডি হলে সমস্যা কোথায়, বসে বসে সরকারি বেতন পাবে, আবার চাইলে ব্যবসা বা অন্য কাজ করেও আয় করতে পারবে। বাস্তবে কিছু ক্ষেত্রে হয়তো সেটাই ঘটে, কিন্তু ওএসডি সংস্কৃতির সবচেয়ে বড় ক্ষতি ব্যক্তি পর্যায়ে নয়, রাষ্ট্রীয় পর্যায়ে। কারণ একটি রাষ্ট্র যখন দক্ষ কর্মকর্তাদের কাজের বাইরে সরিয়ে রেখে শুধু বেতন দেয়, তখন জনগণের ট্যাক্সের টাকা খরচ হয়, কিন্তু জনগণ সেই মেধা সেবা পায় না। এর পাশাপাশি দীর্ঘদিন ওএসডি হয়ে থাকলে একজন কর্মকর্তার ক্যারিয়ারও কার্যত থেমে যায়। তিনি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অভিজ্ঞতা, সিদ্ধান্ত গ্রহণের সুযোগ এবং পদোন্নতির পথ থেকে পিছিয়ে পড়েন। ফলে তার পেশাগত ভবিষ্যৎ গড়ে তোলাও কঠিন হয়ে পড়ে। আর যখন কর্মকর্তারা বুঝতে শুরু করেন যে যোগ্যতার চেয়ে রাজনৈতিক আনুগত্য বেশি গুরুত্বপূর্ণ, তখন ধীরে ধীরে পুরো প্রশাসনে তোষামোদের সংস্কৃতি গড়ে ওঠে। ফলে ক্ষতিটা শুধু একজন কর্মকর্তার নয়, ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্রের দক্ষতা, নিরপেক্ষতা এবং দীর্ঘমেয়াদের সুশাসন। ওএসডি কালচার কি চিরকাল এমনই থাকবে? উত্তর হলো না, যদি সংস্কারের সদিচ্ছা থাকে। যে কোনো কর্মকর্তাকে সর্বোচ্চ 30 বা 90 দিনের বেশি ওএসডি করে রাখা যাবে না, এমন একটি কঠোর আইনি বাধ্যবাধকতা তৈরি করতে হবে। আরেকটা সমাধান হতে পারে বিকল্প পোস্টিং। যদি কোনো কর্মকর্তার জন্য মন্ত্রণালয়ে পদ খালি না থাকে, তবে তাকে প্রশিক্ষণ ইনস্টিটিউট বা মাঠ পর্যায়ের কোনো উন্নয়ন প্রকল্পে সংযুক্ত করা যেতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কেন একজন কর্মকর্তাকে ওএসডি করা হলো এবং কতদিন তিনি এই অবস্থায় আছেন, তার একটি বার্ষিক শ্বেতপত্র বা রিপোর্ট জনগণের সামনে প্রকাশ করতে হবে। জনগণের ট্যাক্সের টাকার প্রতিটি পয়সার হিসাব রাষ্ট্রকে দিতে হবে। ওএসডি সংস্কৃতির অবসান ঘটিয়ে মেধাবী ও সৎ কর্মকর্তাদের যথাযথ মূল্যায়ন করা এখন সময়ের দাবি। আপনার কি মনে হয়, ওএসডি থাকা কর্মকর্তাদের বসিয়ে রেখে বেতন দেওয়ার এই নিয়মকে অবিলম্বে বন্ধ হওয়া উচিত নয়? আপনার মতামত কমেন্টে জানান।